আশ্চর্য মেধাবী ছাত্রী আলিপুরদুয়ার তথা সামন্তলা থানার অন্তর্গত ভাটিবাড়ি শ্রীমতী মুনমুন পিতামাতা উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। সর্বপ্রথমে আমি তাদেরকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করি। যদি ওনারা আসনে অবস্থান করছেন, আমাদের দল থেকে হার্দিক অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত আছেন সঞ্চালিকা স্বাগতা সেনগুপ্ত মহাশয়া। স্বাগতা সেনগুপ্ত মহাশয়াকে আমি মাইক্রোফোন তুলে দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করবার জন্য অনুরোধ করছি। স্বাগত। উপস্থিত সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকে এই অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলনের জন্য মাননীয় রেবা চক্রবর্তী মহাশয়াকে আমি আহ্বান জানাচ্ছি। পুস্তিকা প্রকাশ করবেন মাননীয় অতিথিবৃন্দ। অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি সত্যি বলতে গেলে পুস্তিকা সেভাবে নয়, এটি হচ্ছে আমাদের হয়েছিল রাজাভাত বা প্রকৃতি বিজ্ঞান কেন্দ্র। সেখানে কিছু বুঝে পাঠক পাঠিকা অংশগ্রহণ করেছিল। তাদের দৃষ্টিতে, তাদের চোখে রাজাভাত বা প্রকৃতি বিজ্ঞান কেন্দ্রটি কেমন লেগেছে, তারা কি শিখতে পেরেছে, তাদের ভ্রমণ অভিজ্ঞতা বিভিন্ন ছাত্রছাত্রী লিখেছে। আজকে সকলে আসার কথা ছিল, এখনো তারা এসে পৌঁছতে পারেনি। তো তাদেরই লেখা আমরা ছোট করে প্রচেষ্টা করেছি, আমরা তাদের লেখাগুলো একটু প্রিজার্ভ করে রাখার জন্য, পরবর্তী সময়ে তারা কি লিখেছে সেগুলো থাকবে। তো এই আমাদের একটি ছোট পরবর্তীতে ম্যাগাজিন আকারে করা যায় কিনা সেটা আমাদের লেখা আমরা চলছে। আপাতত আজকে দিনে আপনাদের হাতে এই ছোট ভ্রমণ বিজ্ঞান কথা আজকে বলতে হয়েছে। States that the students
শুধু কি সফল কেমন শিলা ছিল জ্ঞান কোথায় সংসারে দল প্রতিষ্ঠানে ভূতকাল রাজমানিত ভয় আমরা শুনতে থাকবো এই প্রযোগিতা হয়তো বিরক্তির পথে বলবে না যেটাকে আমরা ভাব করে থাকি মানুষের বাড়ি থেকে মুরগি কৌতুক এসব করে নিয়ে যেত রক্তদেশা গিরগিটি নিয়ে জেনেছি মুন্ডুকের মাকে আমি চাইবো আমাদের সামনে কিছু বক্তব্য উপস্থাপন করার জন্য। সবাইকে প্রণাম। মুন্ডুকে কি বলবো যে গিয়েছিলাম ওখান থেকে আমি পাখিও নাম করেছি আর ও আমার সবসময় আমি ওর সাথে সবসময় ও সবসময় আমার কথা শুনতো ওর বাবার কথা আমার কথা আমি ওর বাবা দাদুর কাছে নিয়ে যেতাম তো আমি বলতে পারতাম আমি ও পিতার কাছে থেকে পিতার আমার এই শকুনকে আমাদের অনেকে একটা কুসংস্কার খারাপ মনে করে এবং আমিও ছোটবেলায় আমাদের দাদু বলতে শকুনের একটা শকুন আছে শকুনের বিভিন্ন কিছু বলতো। লেখিকা মনমোহনের সভাবনা প্রাণীর জাদুকরী তুমি আলোর পথে চাই ঊর্ধ্বশ্রী তুমি বরেণ্য তুমি অজেয় তুমি নহর সঙ্গে পাইলে বসন্তের শেষ রশ্মিপাতে মর্মরিত যখন বন্ধুকে জীর্ণ পাতা ছড়ার স্বপ্নে আমাদের মন যখন উত্তেজিত এমন এক মুহূর্তে তোমার মতো একজন গুণী জনকে কাছে
he started teaching me mathematics who taught me mathematics from class 6 to class 10. Like in 5th class, I was getting really low marks in that subject. But in class 6, my marks drastically improved. I improved drastically. And in another side, my grandfather started teaching me philosophy, yoga, Vedanta, spirituality, meditation. I started learning about subconscious mind, philosophy, everything. And the medium was English. So there was like in this journey, English was also improved. But till then also, I didn't speak a single word in English. Not because I didn't know how to speak or I couldn't, but I was just hesitant. Like, what will I do? Getting that mic and what will I speak in front of people? But during lockdown, when I was in class 8, my grandfather, he teaches so many students. So in that group, he told me that you have to give an example speech. And there, all the students were like 7th class, 6th, 5th, like this. And I was the only one who was in 8th class. I had option, do or die. Now, there I could do one thing, that stay now, that I won't speak and just let it finish. Or I give the speech and then let's see what happens. I gave the speech and then I understood, okay, this public speaking holds something for me because I spoke fluently, and that very day I promised my grandfather, grandmother and uncle that I won't speak in Bengali with them. I'll only speak English with them till I die. And now still it goes on and on that I don't speak Bengali with them. So I think this is this confidence, this determination helped me grow. And if you ask me that you have to share about your journey, then I'd say that my life, my journey is nothing. But I know that I haven't reached that much. I just maybe I'm in the first floor. I have a long way to go. But still, how much I have come. If you ask me that, okay, just sum up it in one sentence, then it's nothing but the combined
obviously I make mistakes there as well. But that's the thing, you know, like last year, last March or April, he told me as like I think I was a little bit lazy to do yoga and all. So he told me that let's see if you can complete 50 sets of Surya Namaskars. And those who do Surya Namaskar or yoga, they know how difficult it is. Like he said, stop, don't talk about 50 sets. Let alone 12 sets. Let me see if you can do 12 sets or not. And that very day, I basically completed 50 sets of Surya Namaskar. I did that. I completed 50 sets of Surya Namaskar. And I think this kind of small targets, which sometimes get so difficult to complete, helps you broaden your mindset and understand what your capability is. Like, you know, all the small things help me understand that, okay, this is the capability of mine. I can do this. And it's not about only me, you know, that's something God gifted or not. Yeah, it is God gifted, and I believe everyone holds that
Like there is this saying, you know, जिंदगी बड़ी होनी चाहिए, लंबी नहीं. So I don't want a very long life, but I want a big life where I have contributed to the world enough. And that's what I guess we want. Like, you know, if you want to stand apart, you have to do those things, but no one is doing. You have to do those extra efforts. And I'd like to conclude my speech with a writing of mine. तन्हा ये दिल बोलता है, ये खाली तन मुझको भर देता है. जीवन महासंग्राम है, एक पल भी यहाँ पर कीमत है. मैं कैसे इसे जाने दूँ, मैं कैसे इस आंसू में नहीं को बस बैठ जाने दूँ. सुकून की खोज में मैं गया एका हुआ पर नहीं कहीं नहीं. इसीलिए सुकून को तू खोज मत, सुकून क्या है जान. Thank you so much. God bless you, Manu, for your big life. Yes, you can do anything. And we also have to do. আমরা অবশ্যই যেটা স্থির করব, এটা আমাদের করতে হবে। সেটা আমাদের জীবনে অনেক রকম বাধা আসবে, কিন্তু সেটা অতিক্রম করে আমাদের সেটার দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে এবং শেষ পর্যন্ত আমরা সেটা পেতে অবশ্যই সক্ষম হব। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমার এত সুন্দর অভিজ্ঞতা এবং এত সুন্দর বক্তব্যের জন্য। এবার মাননীয় শঙ্কর চৌধুরী মহাশয়কে বলবো আমি তার মনোসংযোগ নিয়ে কিছু তথ্য বা কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। গঠন করার জন্য এই আইন থেকে বা থেকে যে ভূমিকা পালন করছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমি আপনাদের প্রকৃতির এই ম্যাগাজিনে কি বলবো আপনাদের পাবলিকেশনে পরিকল্পনায় প্রকৃতির রোল, প্রকৃতির আহ্বান, প্রকৃতির অবস্থার ফলে আমরা কিভাবে বিপদের সম্মুখীন হচ্ছি এই আপনাদের আলোচনা ভাবনা। আমি তখন সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত লাইন যাদের কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন, Under my heart there will and dance with the dance of it. আমি আপনাদের এই প্রকৃতি প্রেম সম্বন্ধে শুনে আমি সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা করে আমার কাছে আছে। আপনাদেরকে আমার ধন্যবাদ। আপনারা এই সমাজ তথা পৃথিবীর প্রতি আমাদের প্রত্যেকের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা অত্যন্ত সক্রিয়ভাবে পালন করতে, বিশেষ করে প্রতিকারের বাচ্চাদের প্রতি আমাদের সিনিয়রদের দায়িত্ব বেড়ে গেছে। আর এইদিকে এবার আমরা দেখতে পাচ্ছি একজন সাংবাদিক মুনমুনের জীবনে রাজদা একটা দারুণ রোল প্লে করলেন। কারণ কি, এই যে মুনমুনের বই, এই বই তা এই বই যখন পাবলিশ করার খবর আমাকে জানালো, আমি না বেশি গুরুত্ব দিলাম মুনমুন কি বই লিখবে। তাই যাই হোক, ও আমাকে যখন বইটা ক্লিক করতে বাড়িতে আসলো তখন ওকে নিয়ে আমি একটা ছবি তুলে এটা দেখলে রান্নার ব্যাপারটা কাপড়ে বললেন তার আগে আমার সঙ্গে রেগুলার করে এই বইয়ের ব্যাপারে আমি সেদিন বুঝেছিলাম একটা সাংবাদিক পুরো দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইতিহাস সাংবাদিকরা। কিন্তু তো আমি সমস্ত খবরের বন্ধ করে দিয়েছিলাম। এই রান্না মানে দায়িত্বপূর্ণ রোগের জন্য আমার এই চিত্রকর্ম কাগজ পড়া শুরু করি, সব বন্ধ করে দিই। সাধারণ খবরের কাগজ পড়তাম, তারপরে কিন্তু রান্নার এই যে রোগ পেয়ে বললেন আমি আবার আর রান্না সেদিন সকালে
শুনুন কি লিখেছে। Mono, with your master's result, I felt bad, humiliated, and disgraced, as I expected and assured many people that you would be one of the top 10 of your country. But by this book, you have brought me far and honor, something the high treasure of the Master's Dharma. You are the most beautiful girl I have ever seen for your spiritual life and glory. For the Bhagavad Gita, যে মনমোহন মাধ্যমিকের রাজ্যের দর্শনে একজন হতে না পারে আমি যে অপমানিত বোধ করেছিলাম, তুমি আসলে টপারে হায়ার অনারটা আমাকে দিয়ে গেল এই বইটা লিখে। এই বইটার কন্টেন্টটা মানে এতই স্পিরিচুয়াল এবং এতই রাজা খবরের কাগজে প্রকাশ করেছেন। এটা একটা বিখ্যাত পাবলিশ হয়েছে বইটা, যাদের লন্ডন পরে চিন্তা করলে আমাদের বেরোলো এই আর্টিকেল আমি আমাদের এসপি ওয়াইড বলছি স্যার নভেল করুন আর ওয়াইড বলছি স্যার মানে তার রাস্তা বলে উনি আপনার তোরা নিয়ে চলে গেলেন মনমোহনের বাড়িতে। ওকে স্যার তো রাজনীতি আমায় ধন্যবাদ। আমরা আমরা দুর্দান্ত রূপে করছেন আমাদের সকলকেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলে যদিও নামটা খুবই কম যে আন্তরিকতার সঙ্গে করেছেন আমি কৃতজ্ঞ আহত। এইবার নতুন যে কথা বলবো মনমোহনের জার্নিটা একটু বলতেই হবে। It is not written by Moonmoon, but by the Mahashakti Rupini Hasta. এই বই মনমোহনের লেখা নয়, এই বইয়ের মনমোহন নিজে একটা মহাশক্তি রূপিণী এমন মূর্তি, মহাশক্তি রূপিণী আত্মাশক্তি মহামায়ের মূর্তি। The message of the book can be understood by a highly evolved mind. এই বইয়ের যে মেসেজটা না আমি নিজেও আমি ভোরবেলা পড়ি গল্প করি এই জন্যই অন্য সময় এটা পড়ে না এটা মেসেজটা বোঝা মুশকিল আছে। আমি সংক্ষেপে জার্নিটা কি করে শুরু হলো বলি। মনমোহন একটা বই দিয়ে লিখে দিতে এই দেখুন আমার হাতে একটা বই রাজযোগা সামনে দিকে, তাই রাজযোগা ওই যে সাপ দেখা যাচ্ছে আপনারা সকলে জানেন কুণ্ডলিনী শক্তি। আমি বিশ্বাস করি সেই কুণ্ডলিনী শক্তি জাগ্রত মনমোহনের মধ্যে, আর সেটা ঘটেছে একটা বিস্ফোরণের মধ্যে দিয়ে। ও যখন আমি ভুটানে ছিলাম 27 বছর ভুটানে শিক্ষকতার কাজ করেছি, আমি 1.5 বছর ভুটান থেকে ফিরে আসি পরের বছর তখন ক্লাস 4 বা 5 পড়ি। আমি ওকে বললাম মনমোহন বাড়িতে গিয়ে শিশুরা তোমরাও শোনো, তোমাদের জন্য খুব কাজে লাগবে, বাড়িতে গিয়ে মা বাবাকে বলবে যে ভুটানের দাদু বলেছে ভালো ইংলিশ টিচার দিয়ে পড়া। আর এই বাচ্চা মেয়েটা তখন বলে কি যে আচ্ছা ইংলিশ টিচারটা তুমি। আমি বললাম এমন ইংলিশ টিচারকে পড়াবে যেটা কি ইংরাজি ফ্লুয়েন্ট বলতে পারে আর ফ্লুয়েন্ট লিখতে পারে। তার উত্তর ওই এই সেই টিচারটা তখন কি হলো আমি দাদু হিসাবে খুব আপ্লুত
গ্রিন, প্রকৃতি ভুটানে একদম ইনট্যাক্ট, যার ফলে মানুষের মানে সুস্থতা, মানসিকতা, বুদ্ধি, এনার্জি, একটা মানুষ যখনই প্রকৃতির করে থাকবে সে অসাধারণ মানুষ হয়ে ওঠে। আর যে যা সেই সৌভাগ্যে আমি শত শত বই পড়ার ভাগ্য আমার হয়েছে। আর কি করেছি, এই যে বইগুলো পড়েছি না, প্রতিটা বইয়ের মধ্যে নোট নেওয়া আছে। তা এইবার মনমনকে যখন পড়াতে শুরু করলাম, কত রেডিমেড ক্লাস আমি বললাম এই বইটা থেকে আর কোনটা দরকার আমার সেটা জানা হয়ে গেল। বলুন এই বইটা অত ফাঁকা পড়ো, পড়তেই আছে। আর ও কিন্তু জিততে শুরু করলো, এমনই কিনা শুরু করলো যে অল্প দিনের মধ্যে ও আমার কনফিডেন্স পেয়ে করে দিল। হ্যাঁ, তারপর কি বললাম, দেখুন আমি পড়াতে যেতাম, ওর মা বাবার বিশাল রোগ, মা বাবার বিরাট দায়িত্ব থাকে। ওর মা বাবা একদিকে আমার প্রতি সারেন্ডার, মেয়েকে তৈরি করে। আচ্ছা, এবার যখন তোদের ক্লাস 8 না 7 দেখলো যে কাকুর তো কষ্ট হয়, বলছে আমরাই মেয়েটাকে নিয়ে আসি কামাখালি, সপ্তাহে ভাগিদারি ওই শনিবার দিন স্কুল করে সন্ধ্যায় নিয়ে আসি। তা শনিবার দিন রবিবার দিন সপ্তাহে নিয়ে যাবো, সোমবার দিন স্কুল। এইভাবে চললো বোধহয় বছর খানি। তা ওই তখন কি হলো, বিস্ফোরণটা শুনুন, সবচেয়ে বড় বিস্ফোরণটা আমার জীবনে কোনো, এই যে এত বছর প্রায় 40 বছর আমার শিক্ষকতার এক্সপিরিয়েন্স আছে, প্রায় 40 বছর, কিন্তু এরকম ঘটনা মানে সাক্ষী নিতে পারি। একদিন আমি টিউশন পড়াতে যাবো, তখন সকাল 8টা বাজে, সেদিনটা রবিবার ছিল, বিকালেও চলে আসবে, বাবা এসে নিয়ে যাবে। তা আমি বললাম মনমন এখন তো 8টা বাজে, আমি পড়াতে যাচ্ছি, তা তুমি বাড়ি যাওয়ার আগে একটা রচনা লিখে দিয়ে যাও। তা বলে দাদু বলো এমন সারেন্ডার, দাদু তুমি যখন বলছো তার টপিকটা কি? এইবার শুনুন টপিকটা আমি কি দিয়েছি, মনমোহন 8 ইয়ার্স সেন্স, যেটা কোনদিন শুনে নাই, ভাবতে পারেনি, কোনো বই নেই। অর্থাৎ মনমোহনের 8 বছরের পরের জীবনীটা লেখা। আজকে ওকে আসার সময় রিমাইন্ডার দিয়েছিলাম, 8 বছর পরে ও 21 বছর হবে। আইপিএস ওয়াই ও কাউন্সিলর বলে গেলেন 8 বছর 21-এ তোমাকে আইপিএস হতে হবে, সরি আইএএস হতে হবে। ওকে আমি ওই টপিকটা দিয়েছিলাম, মনমোহন 8 ইয়ার্স সেন্স, মনমোহনের 8 বছরের পরের জীবনীটা লেখা, যার সম্বন্ধে কোনো ধারণা। তারপরে বলে দাদু করতে দেখবো আমরা 4000 বার। আমি নিজের জীবনে যখন কলেজে বিএ পাস করার পরেও 40টা ওয়ার্ড ইংরেজিতে লেখা করতাম। আর ক্লাস 8-এর মেয়ে দেখেছি বলতে না 9 না 9 আমি ওকে 4000 ওয়ার্ডের রচনা লিখেছি। আচ্ছা, তারপর সেই গরম পশ্চিমবঙ্গে আকাশ মাসে, এই গরমের মধ্যে আমি টিউশন পড়ায় লিখেই চলছি আমার বাড়িতে, আমি লিখেই চলছি একদম প্রায় 4টা অবধি লিখেই চলছে, খাওয়া দাওয়া স্নান কিছু নেই, লিখেই চলছে। সেই লেখা হলো 24 পাতা। আমার কষ্ট হলো, মেয়েটাকে বড় কষ্ট দিল। তখন আমি মনমোহন না, আমি একটা কোনো খাতা, ওই স্নান করে খাওয়া দাওয়া করে চল বাড়িতে দিয়ে আসি, তো স্নান খাওয়া করা হয়েছে, আবার স্কুল দিয়ে আসি। তারপরে ওই খাতা দেখুন, আমি ওয়ার্ড থেকে চেক করে শেষ করতে পারিনি, সেটা আমার কয়েক ঘন্টা লেগেছে। কারণ এত গভীর ফিলোসফি, এত সুন্দর লেখা, ভুলভ্রান্তি প্রায় নেই। এটা একটা ঐতিহাসিক ঘটনা আমার জীবনের অভিজ্ঞতায়। তারপরে তো বাকিটাই ইতিহাস। এরপরে আমার আর পড়ার প্রয়োজন, এই যে মাধ্যমিক পরীক্ষা দেব না, পরে ইংরাজি কোনো টিচার নেই। এই যে এবার 11 ক্লাসে পড়ি, এখন কামাখ্যা হাই স্কুলে পড়ে, 11 ক্লাসে পরীক্ষা দিল, কখনো ইংরেজি টিচার নেই, ওর ইংরেজি টিচার নেই, মানে এতটাই। এই হাই স্কুলের দুলাল মাস্টারমশাই, এই দুলাল মাস্টারমশাইকে একটা কপি দিয়ে স্কুলের হেডমিস্ট্রেস অনেক দিয়েছেন একটা করে। দুলাল মাস্টারমশাই বইটা দেখে বললেন আমি এতটাই উন্নত হয়েছিলাম, যার ফলে তো একটা দারুণ জিনিস আমার জীবনে অভিজ্ঞতা, এই যে আপনারা লাইফে আমি দারুণ মুগ্ধ। এটা আমাদের সমাজের একটা অবক্ষয়।
আমাদের প্রকৃতিকে ফিরে আনতে হবে। 2 নম্বর জিনিস, মানুষ বই থেকে দূরে সরে গেছে। স্টুডেন্টরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ওই সারের নোট বা সারের নোটটা বাইরে কিছু করতে লাগে। আর আমরা সিনিয়ররাও নাই, আমাদেরও ঘরে আর 5 বছর দামি জিনিসপত্রের সাথে বইয়ের সম্পর্কে আমাদের কমই থাকে। তা এইভাবে বইয়ের মূল্য কমে গেছে। আপনারা সেই জায়গাটায় এই লাইব্রেরি চালু করে লাইব্রেরি থেকে নানা ইনস্টিটিউশনে নিয়ে বইয়ের মূল্য, লাইব্রেরির মূল্য সম্পর্কে মানুষকে সচেতন করার প্রচেষ্টা করতে দেখেন। আপনাদের অনেক ধন্যবাদ। আমি নিজে আমি নিজেও বইয়ের প্রতি আমার নেশা ছিল না। আমিও বুঝতাম লেখাপড়া মানে ওই সারের নোটটা আর ওই টেকবই ছাড়াও মানে লাইব্রেরির কোনো ধারণাই ছিল না। আমি তো ওই গ্রামে পড়ার কথা, কিন্তু ভুটানে যখন গেলাম কি হলো, ভাগ্যের খেলা। আমি প্রথমে প্রাইমারি স্কুলে ছিলাম। ওই স্কুলে আমাকে লাইব্রেরিটা টিচিং এর পাশাপাশি লাইব্রেরি লাগে। আর প্রাইমারি স্কুলে এত সমৃদ্ধ লাইব্রেরি, এমনকি মানে ওই সেট এনসাইক্লোপিডিয়া বিরানি কারা 18টা সেট। আচ্ছা, আমি কি করলাম, দায়িত্ব নিয়ে আমাকে দিয়েছে প্রতিটা বই শিশুর মতো ব্যস্ত করলাম, প্রতিটা বইয়ের ভিতরে কি আছে একটা গ্লাস দিয়েছি, বইয়ের প্রতি মায়া লাগে। তারপরে আমি যখন হায়ার সেকেন্ডারি স্কুলে আসি, আবার সেই স্কুল ওরা একটা বই গভর্নমেন্ট পাঠালো। আমার প্রিন্সিপাল আমাকে বলল, আপনি এই বইয়ের দায়িত্ব করবেন, লাইব্রেরিটা আপনি অর্গানাইজ করবেন। এই আরেক শুরু হয়ে গেল বই নার্সারিং করার আমার। আমি 6 মাস সময় নিলাম এই কয়েক হাজার বই এই গুছিয়ে গেছে লাইব্রেরিতে অর্গানাইজ। আর তখন আমি কি করলাম, প্রতিটা বইয়ের না এক ধরা বইটা কি মানে বইটা কোথায় রাখবো, কিভাবে বুঝাবো, ওরা সঠিকভাবে করতে হলে আমাকে কনসেপ্টটা বুঝতে হবে। প্রতিটা বইয়ের এই পড়ে আমার বইয়ের প্রতি আমার বিশাল নেশা তৈরি হলো। ফলে আমার বাড়িতে একটা ছোট্ট মানে সুন্দর লাইব্রেরি, যেটা নাকি আমার পরম তৃপ্তি, পরম শক্তি, পরম সম্পদের ধারণা। আর মন সেটা অ্যাডভান্সটা পেয়ে গেল একদম রেডিমেড। ও কোন বইটা পড়বো চিন্তা করে না, ওকে আমি মন তুই এই বইটা পড়বি, তুই এটা করবি। সেই সঙ্গে যোগা, আমি যোগা শিখেছি পুনের থেকে। আমার যোগা বলবি যে জায়গা সেটাও ভুটান নিয়ে গিয়ে বলেছি। তা আমি ওকে যোগা দিয়ে জানি। ও যখন ইয়ে হলো আমার বাড়িতে আসতে শুরু করলো, যোগা করবে। তাই যোগা এবার কি যোগা করবে, আমার যোগাগুলো মন কি যোগা করবে সেই সম্বন্ধে আমার যোগাগুলো একজন বিশ্ববিখ্যাত যোগাগুলো উনি মারা গেছেন। ওনাকে আমি চিঠি লিখলাম যে আমি ভুটানের স্টুডেন্টদের যোগা শিখাতে চাই। তারপর উনি তখন সারা পৃথিবীতে ব্যস্ত, সারা বিশ্ব জুড়ে দিতে চাই। তা উনি ওনার সেক্রেটারিকে নির্দেশ দিলেন, বোধহয় আমার মনে হয় সিলেবাসটা তৈরি করতে বোধহয় 1 সপ্তাহ লেগে গেছে। স্টুডেন্টরা কোন বয়সের ছেলেমেয়েরা কিছু যোগা গোটা সিলেবাসটা উনি তৈরি করে আমাকে পাঠিয়ে দিলেন ভুটানে। তবে যেহেতু ভুটান একটা অন্য পরিবেশ, ওখানে তো আমার সিলেবাসটা কম, যার ফলে ওখানে অতি সামান্য শেখানো। আর বয়সটা তখন আমার যতটা মেসি হয়। এখানে আসলে পরে কি হবে, মনের জন্য কি দরকার, আমার তো রেডিমেড একদম দেখা সেই মতো ওকে যোগা দিলাম, যেমন দিলাম ও সব কিছু একদম সেইভাবে। তা আমি বিশ্বাস করি, কারণ যোগার দ্বারা কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়। তা আমি বিশ্বাস করি সেই কুণ্ডলিনী শক্তির প্রকাশ মধ্যে সেই শক্তি। তাই আমি এখানে উপস্থিত সকল প্যারেন্টদের, আমার দাদা দিদি ভাই বোন এবং প্রিয় ছাত্রী ছাত্রীরা সকলকে আমি রিকোয়েস্ট করবো, আমরা সিনিয়র সিটিজেন হিসাবে আমাদের একটা শিশুদের প্রতি, ভবিষ্যতের প্রজন্মের প্রতি, ভবিষ্যৎ পৃথিবীর প্রতি আমরা আমাদের একটা বিশাল দায়িত্ব রয়ে গেছে। এদের পিছনে আমরা একটা সুন্দর পৃথিবী নিয়ে যেতে পারি। এরা আমরা প্রত্যেকেই যে আমার সন্তানটা, আমার নাতিটা, আমার নাতিনিটা ভালো থাকবে, কিন্তু ওরা তারা জানে না। আর শুধু আমরা স্কুল কলেজে, ভালো স্কুল কলেজে ছেড়ে দিয়েই আমরা আমাদের দায়িত্ব করতে পারি না। স্কুল কলেজের পাশাপাশি যে পরিস্থিতি আছে, আমাদেরকে সিনিয়রদের সক্রিয় দায়িত্ব পালন করতে হবে। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমার আন্তরিক ইচ্ছা যে প্রতিটা বাড়িতে বাড়িতে সম্ভব না হলেও এই শিশুদেরকে লাইব্রেরির সঙ্গে মানে টেক বইয়ের বাইরে এলাকার বই বা সামগ্রিক বইয়ের বই কি মোবাইল নয়,
আপনাদের জন্য আমার প্রার্থনা ঈশ্বরের কাছে, আপনারা প্রার্থনা রাখবেন আমার জন্য, যে সিনিয়র সিটিজেন হিসাবে শিশুদের প্রতি, বাচ্চাদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা, আমরা যেন সেটা পালন করার মতো কিছুটা চেষ্টা করতে পারি। যাক, আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আপনারা সকলে ভালো থাকুন। আর অনেক ধন্যবাদ। এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের জন্য অনেক ধন্যবাদ আপনাদের সকলের ধন্যবাদ। সবে সবে শান্তিরাম, সবে ভদ্রান প্রসাদ। ধন্যবাদ সন্তোষ চৌধুরী মহাশয়কে তার এই অসাধারণ বক্তব্যের জন্য। এরপরে এই ব্যাপারে আরো কিছু বলবার জন্য আমি অভিজিৎ ভৌমিক মহাশয়কে আবেদন জানাবো, উনি আমাদের সামনে এই ব্যাপারে আরো কিছু বক্তব্য তুলে ধরবেন। প্রথম যখন উত্তরবঙ্গ সংবাদে শামুকতলার সাংবাদিক শ্রদ্ধেয় রাজু সাহা মহাশয় যখন মুনমুনদের ব্যাপারে লিখলেন, তখনই আমাদের গ্রামীণ পাঠাগার থেকে এই মুনমুনদেরকে দেখার একটা আমাদের ইচ্ছা জন্মালো এবং এই বিদগ্ধ মেধাবী ছাত্রীকে। তো রাজুদা যেহেতু বিষয়টি প্রথম উত্থাপন করেছেন, সেই বিষয়ে প্রথমে রাজু সাহাকে বলবো, রাজুদা কিভাবে বিষয়টি খুঁজে বের করলেন রাজুদার কাছ থেকে আমি একটু শুনবার চেষ্টা করছি। সত্যি আধ্যাত্মিকতা আমাদের জীবনে কতটুকু কাম্য, কতটুকু দরকার, এটা আমরা স্যারের কাছে এবং তার যোগ্য শিষ্যা মেন্টর যিনি আছেন, কিভাবে সেগুলো মানুষের জীবনে কার্যকরী হয়, প্রকৃত একটি উদাহরণ আমাদের সামনে তুলে ধরা রয়েছে। এর থেকে আর কিছু নেই, কোনো বক্তব্যের দরকার পড়ে না, কোনো কথার দরকার পড়ে না, একটি উদাহরণ, একদম জ্বলন্ত উদাহরণ আমাদের মাঝে রয়েছে। একটি একাদশ শ্রেণীর ছাত্রী, তিনি বই লিখছেন, ভাবা যায় ইংরেজিতে, কোথায়, তা কিনা ভাটি বাড়ির মতো গ্রামের একটি জায়গা থেকে, গায়ে কাঁটা দিয়ে উঠে। আমরা সত্যি গর্বিত মুনমুনকে আমাদের মাঝে পেয়েছি বলে। আমি ব্যক্তিগতভাবে গর্বিত স্যারকে পেয়েছি বলে, একজন আধ্যাত্মিক গুরুকে আমরা পেয়েছি বলে, সত্যিকারের আধ্যাত্মিক গুরুকে পেয়েছি বলে, যিনি একজন নিজের হাতে তৈরি করে দেখিয়েছেন আধ্যাত্মিকতা কিভাবে মানুষের জীবনকে পাল্টে দেয়। আমরা ধন্য। আমরা শামুকতলা গ্রামীণ পাঠাগারের প্রত্যেকটি সদস্যা ধন্য, আজকে আমরা তাদেরকে পেয়েছি। আমরা গর্ব অনুভব করছি আমাদের সামনে উপস্থিত আছেন যাদের মা রয়েছে, রত্ন গর্ভার সন্তান তিনি দিয়েছেন, সেই মা বাবার চরণে আমরা প্রণাম নিবেদন করছি। আমরা সত্যি গর্বিত, আপনারা এই আমাদের পৃথিবীতে একটি সুন্দর এমন সন্তান আপনারা দিয়েছেন। তো এই বিষয়ে আর কিছু বলবার নেই, সত্যি আমি বলতে পারছি না আমি কি বলবো, কিন্তু মনের ভিতর যে আমাকে কতটা আনন্দ দিচ্ছে সেটা এক্সপ্রেস করতে পারছি না। আপনারা আশীর্বাদ করুন, আমাদেরকে করুন, আমাদের এলাকার যারা রয়েছেন। আমার মনে হয় এই আধ্যাত্মিকতার যে বীজ, যে বাতাবরণ হয়ে রয়েছে আমাদের প্রত্যেকের মধ্যে, সেই সর্বশক্তিমান ঈশ্বরের যে পাওয়া, সেটা হয়তো দেখা যাচ্ছে না, সেটা হয়তো আমাদের মধ্যে সেটা কোথাও না কোথাও সেটা ছুঁয়ে যাচ্ছে। এই আশা রাখছি এবং রাজুদার কাছে আরও এই বিষয়ে জানবার জন্য আমি অনুরোধ করছি। রাজুদা, প্লিজ তুমি কিছু বলো। উপস্থিত আমাদের প্রিয় শিক্ষক সন্তোষ চৌধুরী এবং মুনমুন এবং সন্তোষবাবুর সহধর্মিনী আমাদের মাঝে উপস্থিত আছে। মুনমুনের মা বাবা তারাও আছেন। সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং উপস্থিত সবার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি।
আজ একটা দারুণ মুহূর্তে আমরা সমবেত হয়েছি। মুনমুন পরবর্তী প্রজন্মের কাছে একটা অনুপ্রেরণা যোগাচ্ছে এবং যারা এখানে ছোট ছোট ছেলেমেয়েরা আছো তারা অবশ্যই মুনমুনকে অনুসরণ করবে এবং শামুকতলা গ্রামীণ পাঠাগার যে উদ্যোগটা নিয়েছে, মুনমুনকে এখানে এনে তাকে সম্বর্ধনা দেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যাতে পরবর্তী প্রজন্মের সবাই মুনমুনকে দেখে এবং তাদের মধ্যেও অনুপ্রেরণা আসে, তারা যাতে আগামী দিনে মুনমুনের মতো আরো বেশি ভালো কাজ করবে এবং মুনমুন যে কাজটা করছে আগামী দিনে মুনমুন আরো অনেক সাফল্যের শিখরে পৌঁছবে, এই আমাদের প্রত্যাশা। মুনমুন খুব ভালো ইংরেজি বলতে পারে, ভালো প্রবন্ধ রচনা করতে পারে এবং ভালো ইংরেজি বই লিখেছে, একটা দুর্দান্ত বই লিখেছে যেটা পরবর্তী প্রজন্মের যারা পড়বে সেই বই থেকে অনেক অনুপ্রেরণা তারা পাবে এবং মুনমুনকে আমরা আগামী দিন একজন মহকুমা আমরা একজন জেলা শাসক হিসেবে দেখতে চাই। আগামী দিনে মুনমুন আমাদের যে আমাদের স্বপ্ন দেখাচ্ছে যে মুনমুনকে আমরা দেখতে পাচ্ছি জেলা শাসকের চেয়ারে বসে আছে এবং সেটা অবশ্যই মুনমুন দেখাবে। মুনমুনের মধ্যে সেই শক্তি আছে, শুধু মুনমুন কেন, এখানে যারা উপস্থিত আছে সবার মধ্যেই সেই শক্তি আছে, যদি তারা ভাবে, মনের জেদ, মনের ইচ্ছাটা থাকতে হবে। কারণ মুনমুনকে দেখে আমরা বুঝতে পারছি যে মুনমুন একটা প্রত্যন্ত জায়গায় থেকে যেভাবে নিজেকে তৈরি করেছে, সেটা যে অনেক কিছু পেয়েও আমাদের যারা শহরে থাকে বা যারা বড় বড় সিটিতে থাকে তারা কিন্তু অনেক কিছু পেয়েও অনেক কিছু করতে পারে না, কিন্তু মনের যদি ইচ্ছা থাকে তাহলে যে লক্ষ্যে পৌঁছানো যায় এবং কিছু করা যায় সেটা কিন্তু মুনমুন দেখিয়ে দিয়েছে। তাই আমি চাইব যে যারা আছো এখানে স্টুডেন্ট, তারা ভাবো, নিজেকে তৈরি করো, মুনমুনকে দেখে অনুপ্রেরণা আনো, যাতে আমরাও আমাদের লক্ষ্যে পৌঁছব। আর আরেকজন আদর্শ শিক্ষক বলতে যা বোঝায়, সন্তোষ চৌধুরী, তাকে আমরা এখানে পেয়েছি। উনি একটা স্টুডেন্টকে কিভাবে অনুপ্রেরণা দিতে হয়, কিভাবে একটা স্টুডেন্টকে স্বপ্ন দেখাতে হয় এবং স্বপ্নটাকে সার্থক করতে হয়, সেটা সন্তোষ চৌধুরী খুব ভালো করে জানেন এবং সেটা করেছেন, প্রতিনিয়ত করে যাচ্ছেন। শুধু আমাদের আলিপুরদুয়ার জেলায় নয়, উনি ভুটানে গিয়েও প্রচুর ছাত্র তৈরি করেছেন, যে ছাত্ররা আজকে অনেক উঁচু জায়গায় পৌঁছেছে এবং মুনমুনকে তৈরি করার পেছনেও তার ভূমিকাই বেশি। তাই তাকেও আমি শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ তোমরা সবাই। এবং এই যে শামুকতলা গ্রামীণ পাঠাগার যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই গ্রামীণ পাঠাগারের পরিচালকদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। এবার আমার প্রণাম এবং সুবিধাকে আমার শুভেচ্ছা জানিয়ে ক্ষেত্রে কথা বলবো। মুনমুন আমার মেয়ে, শুধু আমার মেয়ে নয়, আপনাদের মেয়ে, আপনাদের বোন। মুনমুন আমার আপনার কাছে উৎসাহ দিয়ে ওকে আগায় নিয়ে যাওয়ার জন্য সবসময় আমরা অনেক রাত্রি জায়গা থাকতে হয়, এদিকে আমাদের নিজের কাজকর্ম কিছু থাকে, যেমন আমি ছোটোখাটো একটা ব্যবসা করি, ওনারও বাড়িতে কাজকর্ম থাকে, ওর থাকেও চেষ্টা, ওর মা বলবে ওকে, মা ওই করে রাখো, এইটা দেয়, দাদু ফোন করছে, দাদুর কথাটা শোন, কী বলছে, কাছে কোথায় প্রোগ্রাম আছে, কিংবা ওটা রেডি কর, এইভাবেই কিন্তু আমরা ওকে উৎসাহ দিয়ে রাখি। হ্যাঁ, ওর পিছনে আমরা কিন্তু কখনো ঢিলাভাবে ছাড়ি রাখি। আর ওর আমাদের কোনো নেশা বলতে নেই, টিভি আমরা দেখি না, সত্যি কথা বলি, টিভির দিকে আমাদের কোনো ইসে নেই। আমরা শুধু একটাই লক্ষ্য, কী করে পড়াশোনা করাবো ওকে। পাশে যে ছোটো বাচ্চা কাছে আছে ওদেরকে ভালো পরামর্শ দিই যে মুনমুনের কাছে আয়, ও তোদেরকে শেখাবে। আসে আমাদের বাড়িতে অনেক ছাত্র আসে, ওদের থেকে মূল্যবান পড়াশোনা করে ওর কাছ থেকে গ্রহণ করে। এইগুলি আমি ধন্যবাদ দাদা। উনি রামকৃষ্ণ মিশনে সেবা সদন থেকে তিনি নার্সিং করেছেন।
বাড়ি দক্ষিণবঙ্গে নদিয়ার সম্ভ্রান্ত পরিবারে। তিনি যখন সামন্তরা গ্রামীণ হাসপাতালে এখানে এসেছেন, তখন বলা যায় এটা একটা জঙ্গল, ম্যালেরিয়া অধ্যুষিত এলাকা। তিনি এই এলাকাতে কাজ করবার জন্য শুধু নদিয়া থেকে এখানে ছুটে এসেছেন। যখন সেখানে আমার তো মনে হয় হেরিকেন দিয়ে সামন্তলা গ্রাম এই হাসপাতাল হয়তো চলত। তিনি সেই সময়কার একজন এখানকার প্রাক্তন স্বাস্থ্যকর্মী। আমরা ওনাকে যখনই আমরা কোনো অনুষ্ঠানের জন্য ডাকি, সব সময় তিনি আমাদেরকে উৎসাহ দিয়ে আসছেন, তিনি আমাদেরকে পাশে থাকছেন। উনি ভীষণ অসুস্থ, তা সত্ত্বেও ওনাকে যখন বলা হয়েছে এক বাক্যে তিনি বলেছেন আমি আসব। এই শ্রদ্ধা দেবা চক্রবর্তী মহাশয়া, তার জন্য সবাই একটু জোরদার করতালি দেবেন। শ্রদ্ধেয় উপস্থিত আমার মাস্টারমশাই এবং মুনমুন এবং আমার প্রত্যেক শ্রদ্ধেয় ব্যক্তি এবং ছোট ছোট সব আমার নাতি নাতনি ছেলে মেয়েরা, আমার প্রায় সবাই ছেলে মেয়ে। কারণ আমি যখন এখানে এসেছি 1970-তে, হ্যাঁ, তখন হঠাৎ ব্যারেজ হয়নি। যেহেতু রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে কলকাতায় আমি ট্রেনিং নিয়েছিলাম, সেখানে বলেছিল আদিবাসী এলাকায় গিয়ে সেবা করতে পারবে। আমি বললাম হ্যাঁ, পারবো না কেন, সেবাই তো ধর্ম। সেই অবস্থাতে এখানে এসেছি আমি। সেই থেকে আমি কোথাও যাইনি, শুধু 1987-এ মাল্টিপারপাস সুপারভাইজার ট্রেনিং দিয়েছিলাম, দিয়ে মাল্টিপারপাস মেয়েদের সুপারভাইজার হিসাবে পরে রিটার্ন করেছি আমি 2 ব্লকের 2009-এর 30 এপ্রিল। এইভাবে আমি সেবা করতে খুবই ভালোবাসতাম এবং রামকৃষ্ণ মিশনের স্বামীজিরা মহারাজরা আমাদেরকে এই শিক্ষাই দিয়েছিল যে কখনো তোমরা অহংকার করবে না, আর কখনো তোমরা রাগ করবে। এই দুটোকে বর্জন করে যদি থাকতে পারো তাহলে কি সুখী হবে। আমি চাই মুনমুন যে সবে উঠেছে, ও যেন সারা জীবন যখনই চেষ্টা করে যে কখনো অহংকার নয়, কখনো কোনো রাগ নয়। এই দুটো জিনিস বর্জন করতেই হবে। রাগ হলো শত্রু, অহংকার হলো বর্জন। এই জন্যে আমি সবাইকে বলি, আমার মেয়েরা যেমন আমার মেয়েরা ওরা ওদেরকে এটাই বলতাম। আমি দীর্ঘ এত বছর চাকরি করেছি এইখানে, আমি কোনোদিনও তাদের সঙ্গে একটু রাগও করিনি বা কাউকে আমি বলিনি যে সাধারণ থাকতে ভালোবাসি, সাধারণভাবে চলতে ভালোবাসি, সাধারণভাবে খেতে ভালোবাসি। এই জন্যে কখনো মানুষের সেবা করবি। যেহেতু মুনমুন এতখানি দিনে পৌঁছে গেছে, ও যেন মনে হয় যে এটা ভগবান প্রকৃতির দান। আমার নিজের কোনো কৃতিত্ব নেই, আমি চেষ্টা করেছি, আমার কোনো কৃতিত্ব নেই। এইভাবে মুনমুন এগিয়ে যাক, ও শুভকামনা করবে। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দেবা চক্রবর্তী মহাশয়কে, আপনাকে অশেষ প্রণাম জানাই। আপনারা অনেকে হয়তো জানেন সুব্রত সাহা সামন্তলার একটি নাম। দীর্ঘদিন ধরে সামন্তলায় যে লিটিল ম্যাগাজিনগুলো হয়, সেই লিটিল ম্যাগাজিন এই সুব্রত দাস হাত ধরে কিন্তু সামন্তলায় হচ্ছে। তার মধ্যে সম্প্রতি একটি বেরিয়েছে, চলছে, এই পুজো সংখ্যায় ছিল এবং তরুতুরি বলে একটি পত্রিকা, সে সম্পাদনা করেছেন সুব্রত সাহা। অসংখ্য কবিতা লিখেছেন, অসংখ্য কবিতার বই রয়েছে, প্রচুর কবিতা লিখে প্রতিনিয়ত লেখে। এই সামন্তলা একটি গর্ব সুব্রত সাহা। তার জন্য সুব্রত সাহার জন্য একটি জোরদার হাততালি হোক। সুব্রত সাহা প্লিজ। ধন্যবাদ। আজকে একটা খুব সুন্দর অনুষ্ঠান। মুনমুনের জন্য, আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। 3 বছর আগে একটা পুরনো লেখা খুঁজে পেলাম। যেহেতু আজকের উদ্যোক্তা সামন্তলা গ্রামীণ পাঠাগার বা সামন্তলা লাইব্রেরি ইনচার্জ বর্তমানে প্রসেনজিৎ দাস। প্রসেনজিৎ দাসের একটা লেখা বেরিয়েছিল আমাদের একটি পত্রিকায়, কবিতা করিডোর, 4 বাগানের গল্প। আমি মোটামুটি 6-7 মিনিট সময় নেব, যেহেতু প্রসেনজিৎ অনুপস্থিত সেই জন্য কবিতা
গতটা আমি পাঠ করার চেষ্টা করছি। দুদিন ধরে সর্দি জ্বরে ভুগছি, গলার আওয়াজ এমনিতেও ভাঙা ভাঙা, আজকে আর একটু ভাঙা। চা বাগানের কথা, প্রসেনজিৎ দাস। চা বাগানের সৌন্দর্য দেখতে চান? তবে উঠতে হবে ভোর 4টে, যখন সূর্যের কিরণ মেঘ থেকে বাইরে বেরিয়ে আসতে হবে, আর অসীম আগমন লক্ষ্য করবে। শিরিষ ডালের মাঝে যখন তুমি দেখতে পারবে অপূর্ব এক রূপের আগমন, দেখতে পাবে চা বাগানের মাঝে বর্ষার শেষ পর্যায়ে শরতের শুরু, মায়ের আগমনের অনুভূতিটুকু লেগে থাকবে মনে। চা বাগানের মাঝে দেখতে পাবে জলধারা, জলে রয়েছে অনেক মাছ, পাশে ঝিঝি পোকার ডাক, সাথে বিভিন্ন পাখির ডাক, আর থাকবে পাশের মহল্লা থেকে মোরগের ডাক। লক্ষ্য করবে চা বাগানের পাতা আর ঘাসের উপর দিয়ে শিশির বিদ্যুতের খেলা, বাগানের আকাশে সাদা বন উড়ে বেড়াবে। এ এক মনোরম মৃদু হালকা সুমিষ্ট বাতাস অনুভব করবেন আপনি, যেখানে প্রাণ খুলে নিতে পারবেন শ্বাস। সময়টা 5:30, চা বাগানের গোড়ামুড়ে ভোর করে একটা সংকেত ধ্বনি শুনতে পাবেন। কিছুক্ষণ পর শুনতে হবে মন্দির থেকে আগত সেবা সঙ্গীত, যা তোমার আমার সবার ভালো লাগবে। দেখতে পাবেন লজ্জাবতীর গাছের ডালে সুন্দরী গোলাপি ফুলগুলো। সূর্য উঠেছে পুরোপুরি, এবার আবার আমাকে গরু নিয়ে যেতে হবে। আমি তো রাখার ছেলে। দুপুরে যখন ঝলসানো সূর্যের কিরণ পড়বে বাগানে, তখন সূর্য থাকবে মাথার ওপর, বাগান থাকবে উষ্ণতায়। তখন বাগানের বড় বড় গাছের নিচে বসতে পাবে এক শীতের এক ঝলক আনন্দ, যা দেখতে দেবে তোমার আমার হৃদয়কে তৃপ্তি। আকাশ থাকবে ঘন নীল, সেই নীলেতে ডুবতে চাইবে মন, কিন্তু সূর্য বাবার তেজ বেশিক্ষণ ঘুরতে পারবে না। বিকেল যখন নামবে আকাশের রং বদলে যাবে, মনে হবে কেউ যেন মেঘে লাল রং করে দিয়েছে। পাখিরা বাসায় ফিরবে, চা বাগানের কিছু ছায়া গাছ ওদের বাসা। ছোট ছোট ছেলেমেয়েরা খেলবে, আর বাগানের কর্মচারীরা বাড়ি ফিরবে কাছ থেকে। সূর্য দেখা যাবে গাছের ঢালের মাঝে। বিকেল 5টার সময় আবারও ছুটির ভেলু বাজবে। চা বাগানের কারখানা থেকে বাড়ি ফিরবে সবাই। চা বাগানের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার সময় পাখিদের কলতান, মিঠের হাওয়া জুড়ে দেবে আমাদের মনোপ্রাণ। আস্তে আস্তে রাত কিছু হবে। কাজ তো কবে থেকে নাই, কয়টা টাকা পাই, রেশন থেকে পাওয়া ছিল। আলু সিদ্ধ দাও, কোম্পানির 2 মাস আগ হয়েছে, আলুর লগে ওই সব কথা দিয়ে দাও। কি আর করতে চাইবো, আজকে বাজার যাইতে পারবেন না। মার ওষুধ তো শেষ হয়ে গেছে, তাও আনতে লাগতো। দাঁড়াও, ওষুধের দোকানে বাড়ি করে আনন্দ লাগবো। বধু বাবা, বাবা রে, আমি এখন ভালোই আছি, আমার ঔষধ আনতে লাগবো না, বুঝলি বা? খারাপ লাগলে আমি করে করবো। এভাবে সবাই ভালো থাকে, মায়েরা এভাবে এগিয়ে রাখে আমাদের। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কয়েকজনের মুনমুনের কাছে কিছু প্রশ্ন রয়েছে। প্রথম, দেবাশিস দেবনাথ। আমি দেবাশিস দেবনাথ সম্পর্কে একটু বলি। ও এই ভীষণ একটি ভালো ছেলে। ও দীর্ঘদিন থেকে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। সে ইউপিএসসি প্রিপারেশন লেভেলের কোনো একটি কোশ্চেন হয়তো মুনমুনের কাছে জানতে চাইছে, তার মুখ থেকে শোনা যায়। দেবাশিস। হ্যালো, নমস্কার। আমি প্রথমে বলে দিচ্ছি আমার নিজের সম্পর্কে। আমার নাম দেবাশিস দেবনাথ। আমার শিক্ষাগত যোগ্যতা বিএসসি অনার্স ম্যাথস। যেহেতু অনেক ভালো ভালো জিনিসগুলো বলেছেন, জানতাম না বিষয়গুলো। আমার সামনের পরীক্ষাটা 6 সেকেন্ড এজ এন আইএস এবং অনেক ফরেস্ট সার্ভিস দুটোই আছে। তো আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, যেটা আমার সংশয় আছে, যে মানে আমরা কি বডি বিলিভ করি বা টেস্টিং এর কাজ করবো? তো আমরা কি ভগবানে বিশ্বাস করি প্রথম, না আমাদের ভাগ্যের উপরে আমরা বিশ্বাস করছি, না আমাদের কর্মের উপরে? এই মুনমুনের কাছ থেকে জানতে চাই। Actually, it's a great question. I think প্রথমত তো কর্মা চলে আসছে, কারণ আমরা কি কাজ করছি তার উপরে ডিপেন্ড করছে। যেমন আমি আমার স্পিচে যে বললাম যে
আর কিছু? I think I want to ask many one question. Does human life is predestined? I think I will ask you one question. প্রিডেস্টাইন বলছে আমাদের জীবনটা কি পূর্ব ভাগ্য কল্পিত? তুমি কি সেটা বিশ্বাস করো? I think here we are human beings. We do not know what's outside that photos before death. We have no knowledge. But if you ask me what's my understanding, what's my belief, then yeah, here I think karma plays a role. Like if something, like if I had like a previous life, like which I think I had, that karma in my previous life maybe decided that I'll be getting access to yoga, spirituality, meditation at a tender age. So I think this is like, yeah, I think predestined, like not everything is predestined. Something like karma, like what it totally depends upon you. But I think there are some things like the people I'll be meeting, the parents I'll be having, the teachers, the mentors, all these people I think are these are pre-connected, but again these things depend upon my previous karma. অনেক অনেক ধন্যবাদ। একাদশ শ্রেণীর ছাত্রী কিশোর প্রশ্নের উত্তর দিচ্ছে, ভাবা যায় আউটস্ট্যান্ডিং। রূপালী, এবার মুনমুনকে প্রশ্ন করবে কম্পিটিটিভ এক্সামের একজন ছাত্রী যে বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়েছে, রূপালী দেবনাথ। আমার প্রশ্ন যে পড়াশোনা লেখালেখি তুমি একসাথে চালাচ্ছ, তুমি পড়াশোনার পাশাপাশি লেখালেখি দুটো একসাথে কিভাবে মানে ব্যালেন্স করে চলছো? তো আই থিঙ্ক যে এখানে না পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ ব্যাপারটা চলে আসে যে when I was student, like we are all students, like এখানে I think wait if I like দেখো প্রত্যেকটা দিনে 24 ঘন্টা রয়েছে and I think it's sufficient to do something more as well. Like I think এটা হয়ে যায় if I want to do it, if I'm willing to do it, it just happens. It's I don't think that I ever give this excuse that I don't have time to write because I feel that I'm made for writing. Like you know, the study, all these things are there, we just have to do. But writing is something that comes from within. And see, we are using social media and we are studying as well. There are people who are mainly like studying and topping the class and also using social media like that, like Instagram, Facebook, YouTube, everything. So similarly, I guess that in that way, like it's not that I'm not using YouTube and all. I'm following people like Neil Desai, Sandeep Maheshwari, all these people, Navaravikant. But the thing is, I think it just happens. Like you will get time. If you're willing to do it, you will get the time. কেউ কি আছো আর কেউ কিছু প্রশ্ন করতে চাও? কোনো প্রশ্ন নিত? এনি কোশ্চেন? আচ্ছা, আমি জাস্ট দুটো লাইন শুনতে চাইছি। এইমাত্র মুনমুন বলছিল ও কর্মের উপরে বিশ্বাস করে। এখন এই কর্ম বিষয়টা নিয়ে অনেকে হয়তো জানা, তবু যদি আমাদেরকে এই কর্ম খারাপ কর্ম থেকে ভালো কর্ম এখনই হয়তো বলবে, তার সেই কথাগুলো যদি আরেকবার আমাদেরকে এই কর্মটা ভালো কি করে করা যায়, এই কর্ম কি চেঞ্জ হতে পারে, কর্ম কি আমাদের যারা হয়তো বলছে যে এই কর্ম বিষয়টা কি এবং সেটা খারাপ থেকে ভালোতে কনভার্ট কি করে করা যেতে পারে এবং কত দ্রুত সেটা করা যেতে পারে, তার ফল কত দ্রুত পাওয়া যেতে পারে, যদি একটু ছোট করে বলা যায়। Karma. So I think at that যে মুহূর্তে তুমি নিজে থেকে ঠিক করে ফেলছো যে you have to correct your karma, you do not want to do bad karma, if you just do it, that's it. At the very moment you decided, you start doing good karma, right? So it's not like when you can transform. If যদি কোনো দোষ বাল্মীকি মুনি
অনেক অনেক ধন্যবাদ মন্ডলী। আর কারো কিছু কোনো প্রশ্ন আছে? correction that everything is predestined. Okay. First of all that, don't choose your gender. See? So don't choose your parents, don't choose your district, location, nothing. So today I will do this. So, it is our Bhagavad Gita teaches that we lead people tourism, whether lesson or distance. It is predestined. Today I was studying in room, completed 26 May is my examination. So last day I came to know about that Sharada because Reva Chaturthi. Reva Chaturthi told me that a girl wrote a very divine power that Swami Vivekananda. And 2021 I am part of the Ramakrishna mission. So then she told me that she is a very humble girl. So I had curiosity that I want to know because I have been associated with the highest people almost 6 years right now. Being a part of the also CCS Kolkata, Robert Wilson. And so that I want to ask you that this is wrong perception that this is spirit. You don't see the color, shape, nothing. So being a scientist already has been research on the quantum science University of Harvard that everything is predestined. So don't be false that life is coming. Everything is predestined. Like you use mobile phone, okay? Whatever activity doing in the SIM card is already saved in the SIM card. You may change the mobile number, but you cannot change the number. You can change one number from the number. Okay, so that's the technique and everything is the God. That you can tell what I said, you will say that if you want to understand the God calls us, you have to be a good mathematician. Because God, everything calculated, well calculated. And every situation you are today is a well calculated system by Almighty Krishna. In this question, that you don't use your capability in everything is given by God. So, believe in God. এই বিষয়ে তোমার কিছু বক্তব্য? Okay, so this is my perception as an IAS. Future will go on within the country and because my perception is also the rest of the countries. And we are also very good at English speaking. I was not never good at English speaking. Even up to class 8 standard, I was actually zero in maths and English. Okay, so in this context that you, my perception in the future, I will be an IAS officer, attacking whether I was better from Maharashtra. So that's one thing that I will share with you, that everything is the God predestined. Okay. My I will not go against your thoughts. You what you're saying. I say that Sarva Brahman. Yeah. And then another shloka we said about Brahman. We are not afraid from that power, that possibility. That is basically working. Like here, I know this experience is very small, but I still feel different. Like in my last 10th examination,
this, whatever that is that when somebody goes to the one sentence that the sound mind is sound body. The mind is strong, the body is strong. That is the motto of an IAS civil servant. So I strongly believe that it's better to become a civil servant, to become a servant of Krishna. So I strongly believe that I am a servant of Krishna. So thank you for such a even standard girl performing very well and giving the own speech incredible. So being a Bengali medium, it's a very mesmerizing and amazing for my waiting for my IAS, whatever that you wish to be by all means free, and next time we will meet you as an IAS. Okay, thank you. ওকে থ্যাংক ইউ তমগ্নদা আমাদের তমগ্নদার একটু কথা রয়েছে প্রথমেই শ্রদ্ধেয় মাস্টারমশাইকে আমার নমস্কার মূলগুলো আমার প্রণাম জানি ও হয়তো আমার থেকে বয়স ছোট কিন্তু ওর জ্ঞানের পরিধি আমার থেকে অনেকটাই বড় অতএব তোমাকে প্রণাম জানাচ্ছি এই ভাইটিকেও আমার প্রণাম জানাচ্ছি কারণ তোমার জ্ঞানের পরিধি অনেকটাই বড় আমার থেকে এবার এখানে আমি ভাবছিলাম কিছু বলবো না কিন্তু এখানে আই অলসো বিলিভ ইন গড এখানে আমরা বললাম এই কারণে এখানে একটা কথা চলে আসছে কর্ম আর আগের থেকে পূর্ব নির্ধারিত কিনা এই সমস্ত ব্যাপার নিয়ে একটা টপিক চলে আসছে এবার আমি আমার ক্ষুদ্র জ্ঞান শেয়ার করছি আমরা প্রথমে মার্কণ্ডেয় পুরাণ বলেছি মার্কণ্ডেয় পুরাণ শিবপুরাণের মার্কণ্ডেয় পুরাণ এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পূর্ব নির্ধারিত ছিল যে মার্কণ্ডেয় চারটা যমরাজকে সেখানে যমরাজ আবির্ভূত হয়েছিল তখন ভগবান শিব তাকে রক্ষা করেছিল তখন যমরাজ বলেছিল তাকে যে এটা তো পূর্ব নির্ধারিত তাহলে আমরা কিভাবে সেটা দিতে করতে পারি সেটাকে আমি সব করতে পারি এটা তো আপনারই জ্ঞান প্রভু তখন মার্কণ্ডেয় বলেছিল তখন দেবাদিদেব তাকে বলেছিল অবশ্যই পূর্ব নির্ধারিত কিন্তু তুমি এখানে দুটো ভুল করেছো একটা ভুল ও আমার সাধনায় লিপ্ত ছিল সাধনা লিপ্ত কোনো ভক্তকে মৃত্যু অবধি আর কোনো কিছু আঘাত করতে পারে না সেখানে সেই আঘাত করেছিল ওরা সাধনা করতে ওনাকে অপেক্ষা করতে বলা হয়েছিল দ্বিতীয় মা পার্বতী বলেছিল যখন কোনো ভক্ত সাধনায় বসে সে ভগবান তার অধীনে থাকে অর্থাৎ ভক্তের জন্য ভগবান তার অধীনে থাকে সে শ্রীকৃষ্ণ হোক যেই হোক তার বিশ্বাস অর্থাৎ মার্কণ্ডেয় বিশ্বাসের জন্য ভগবানের প্রতি ভক্তির জন্য পূর্ব নির্ধারিত মৃত্যুকেও সে জয় করে দিয়েছে তার জন্য তাকে বলা হয়েছিল যে সে মৃত্যুঞ্জয় হয়ে থাকবে এবং দেবাদিদেবকে আবার মৃত্যুঞ্জয় বলা হয়েছে অর্থাৎ অবশ্যই পূর্ব নির্ধারিত কিন্তু স্বামীবিবেকানন্দ একটা কথা বলেছে প্রার্থনা আর বিশ্বাসের এমন এক শক্তি আছে যা অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে মা সারদা তার বলেছে অবশ্যই পূর্ব নির্ধারিত কিন্তু তার বিধান তিনি কাটতে পারেন অর্থাৎ ইউ আর রাইটার if I pray and correct it you can correct it through my pray that's why অবশ্যই সব কিছু আমাদের পূর্ব নির্ধারিত কিন্তু আমাদের ভক্তি এবং বিশ্বাস যদি ঠিক থাকে যেটাকে আমরা কর্ম বলছি আমি কর্ম বলছি না এটা ভক্তি এবং বিশ্বাসের দ্বারাই তৈরি হয়েছে সেটাই কর্ম সেই কর্মই তোমার ভাগ্যের কিছুটা হলেও নির্ধারিত করবে যেটা ভক্তি আর বিশ্বাস নিয়ে তৈরি ভক্তি বিশ্বাস চেষ্টা এই তিনটা হলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের এ বি সি তিনটা পার্ট এই তিনটা পার্টকে নিয়ে তোমার ডেস্টিনি তোমার লক্ষ্য যা ঈশ্বর প্রদত্ত অবশ্যই সেখানে ঈশ্বর তোমাকে সহায়তা করবে সেই জায়গায় কারেকশন করার জন্য অর্থাৎ শ্রীকৃষ্ণর হাতে সেই ক্ষমতা আছে দেবাদিদেবের হাতেও সেই ক্ষমতা আছে তোমার হাতে কি আছে তোমার হাতে প্রার্থনা আছে করা সেই প্রার্থনাটাই হলো কর্ম চেষ্টাটাই হলো কর্ম লেগে থাকাটাই হলো কর্ম এবার আমি আরেকটা কথা বলছি এই যে এখানে আমি প্রথমেই আর প্রণাম জানাই এই দুটো মানুষকে যারা ওকে কনস্ট্যান্টলি ওকে এফোর্ট দেওয়ার জন্য অনুপ্রেরণা দিয়ে গেছে এর প্রসঙ্গে একটা গল্প বলি সঞ্জীব মাইতি থেকে নেওয়া কথা একটা গ্রামে দুজন বালক একটা বালক 5 বছরের একটা বালক 10 বছর দুজন বালক হয়তো অনেকেই গল্পটা জানে এখানে 10 বছরের বা 5 বছর 10 বছরের বালকটা একটা অনেক দূরের গ্রামে চলে গেছে ঘুরতে সেখানে একটা গর্ত আছে কুয়ায় আমাদের কি হয় কুয়ো করার সময় লিক দেওয়া হয় যাতে কেউ না পড়ে যায় কিন্তু সেই সময় গ্রামের কুয়ো তৈরি করা হচ্ছিল এবার 10 বছরের বালকটা সেই কুয়োতে পড়ে
কেউ নেই। এবার খালি 5 বছরের বালকটা চেষ্টা করছে কি করে তুলে নেওয়া যায়। আশেপাশে রশি পেয়েছে, সেই রশি পেয়ে টেনে তুলে এনেছে। আর একটা জীবনে যে গ্রামে গল্প করতে এরকম হয়েছিল, কেউ বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না। এটা কি করছে, কেউ বিশ্বাস করছে না। তা প্রতিটা গ্রামে কি হয়, একজন করে প্রধান থাকে, যিনি হয়তো শিক্ষিত ব্যক্তি, তার কাছে সমস্ত গ্রামবাসীরা গেছে। যারা বলছে যে এরকম বলছে, ওরা এরকম তুলে এনেছিল, কেন ওরা বলছিল কিভাবে তুলে এনেছিল, ওদের বলছে যে বড়জন করে এনেছিল, ছোটজন তুলে এনেছে। তা ঘটনাটা হচ্ছে, ঘটনাটা ও কিভাবে তুলে দিচ্ছে না, ও যখন তুলেছিল তখন পেছন থেকে ও কেউ বলতে পারছিল না তুই এটা করতে পারবি না। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা যদি কোনো পদক্ষেপ লাগাই 90% লোক আমাকে পেছনে টানার চেষ্টা করে। আমাদের উচিত আমাদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়া। কেউ হয়তো বাংলায় ভালো, কেউ হয়তো ইংলিশে ভালো, কেউ হয়তো অঙ্কে ভালো। আমিও কম্পিউটারের শিক্ষক। অনেকে বলে তোমার দ্বারা, অনেকে বলে ছাত্রীকে তোর দ্বারা ম্যাথ হবে না। এটা কিন্তু ভুল কথা। ম্যাথ হবে না, ওটা ভুল। ওর মধ্যেও সেই প্রোগ্রেসিভ আছে, আমি ওকে বুঝাতে পারছি না, এটা আমার ভুল। অর্থাৎ ও আন্ডারস্ট্যান্ড করতে পারছে না আমাকে, আমার ল্যাঙ্গুয়েজকে আন্ডারস্ট্যান্ড করতে পারছে না। আরেকটা কথা আমি বলছি, এখানে আমার দুজন স্টুডেন্ট আছে, এরা থাকছে, আমি বলবো আমরা প্রত্যেকেই মোবাইল ইউজ করি, কম্পিউটার ইউজ করি, সব কিছু ইউজ করি। কিছুক্ষণ আগে কোনো একটা কথা বললো, অবশ্যই ইউটিউবটা ইউজ করবো না, অবশ্যই করবো। ইনস্টাগ্রাম ইউজ করবো না, অবশ্যই করবো। কারণ বিবেকানন্দ বলেছে যুগোপযোগী হোক, যুগোপযোগী হোক। তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি কম্পিউটার বা মোবাইল বা যা কিছু সব কিছু পিছনে একটা প্রদীপ। সেই প্রদীপটা কোথায় পাওয়া যায়? সেই প্রদীপটা রিসার্চ করে বিভিন্ন বই থেকে এগিয়ে দেওয়া হয়েছে। প্রদীপ অর্থাৎ বই ছাড়া কম্পিউটার অচল, বই ছাড়া মোবাইল অচল। মানে প্রদীপ, সেই প্রদীপে কম্পিউটার কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ আমরা প্রুভ করছি, সেটা যদি না হচ্ছে আমার সামাজিক প্রদীপ আমরা দিচ্ছি। কীভাবে দিচ্ছি? আমাদের নলেজটা গ্যাদার করেছি, সেখান থেকে প্রদীপ করছি এবং সেটাকে আউটপুটে আসছিল আর করাচ্ছি প্রোগ্রামটাকে। আমরা হয়তো সব কিছু বেশি নির্ভর না, আমাদের মাথার মধ্যে সেটা আছে, সেটা আমাদের দিতে পারে হচ্ছে বই। অর্থাৎ বই যত পড়বো, বই যত থাকবো, বই যত থাকবো, তত আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে, আমরা আবিষ্কার করতে পারবো। এই বলে আমি আমার শুধু বক্তব্য শেষ করছি। আমি এখানে অনেকে বলছি তুমি জেলা শাসক হও, তুমি, আমি জানতে তোমার কি ইচ্ছে? সবার কি ইচ্ছে জেলা শাসক হও, তোমার কি ইচ্ছে? So sir, I don't know how, but by coincidence it matched. I want to be a bureaucrat and IAS officer and also a writer. ধন্যবাদ। তবে তোমার কাছে আমি তোমাকে অনুরোধ করছি, অবশ্যই তুমি আগে চাচ্ছি, অবশ্যই তুমি আগে চাই এবং তুমি হও। পাশাপাশি তোমার নাম তো মূল, দুটো মূল, কিন্তু নট অনলি সিঙ্গেল মূল, ঠিক আছে, দুটো মূল। তার মানে তোমাকে শুধুমাত্র আইএস না, এই কামাখ্যাগুলি জোন থেকে বলো, আলিপুর থেকে বলো, পশ্চিমবঙ্গ থেকে বলো, আরো আইএস তৈরি করতেও হবে। ঠিক আছে, এটা তোমাকে তাহলে যে তুমি একজন মানুষ তৈরি কারিগর হও, আবার একজন দক্ষ শাসক হও। তুমি আইএস হয়ে শুধুমাত্র জেলা শাসক না, তুমি চিফ সেক্রেটারি হও, রাজ্য শাসক করো, রাজ্য শাসক করো। আমাদের পাঠাগারের পরিবর্তনের পরিবার পরিকান্তি প্রয়াসের জন্য আমরা এই সমস্ত প্রোগ্রামগুলো করে এগিয়ে চলেছি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই সকলের মিলিত প্রয়াসে আজকে আমরা এই সমস্ত কর্মকাণ্ড করেছি। যাই হোক, আমি এই শুধু গ্রামীণ পাঠাগারের সঙ্গে যুক্ত। এই পাঠাগারটি যে অফিসে চলছে, সেখানে একটি অফিস আছে, সাগরতলা পিপুলস ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এই সংস্থা আমি কাজ করি। আমি দীর্ঘদিন থেকে বলতে গেলে আমার জীবনটাই এই সংস্থার কিছু কিছু কাজ করে। তো আমি এই
সামর্থ্য দিয়েছিলাম এবং 10-এর মধ্যেও আমরা একদিন সামর্থ্য দিয়েছি, কিন্তু কোনো ইংলিশ লেখিকা আমাদের এই এলাকায় আলিপুরদুয়ার জেলায় আমরা একজন খুঁজে পাই নাই। কেননা লেখক কিন্তু আলিপুরদুয়ারে অনেক আছে। আমি অনেকদিন আগে ওয়েবসাইট থেকে একটা মুখপাত্র বের করেছিলাম, তো আলিপুর আমাকে সাহায্য করেছিল রাজু সাহা, ও আমাকে সাহায্য করেছিল আলিপুরদুয়ার থেকে অনেক লেখকের কাছ থেকে আমরা কিন্তু অনেক লেখাই নিয়ে বইটা আমরা বের করেছিলাম। কিন্তু ইংলিশে লেখা এটাকে আমাদের এই এলাকায় প্রত্যেক এলাকায় মধ্যবিত্ত ঘরে একটি মেয়ে যে ইংলিশে একটা দক্ষ হতে পারে এবং ওর মানসিক, শারীরিক, আধ্যাত্মিক সমস্ত ব্যাপারে যে এখানে যে ধরনের কথা বললো, ওর ভিতরে যদি আধ্যাত্মিক ব্যাপারটা অল্প না থাকলে বলতো এত কিছু অবশ্যই সে আজকে করতে পারবে। তো যাই হোক, আমি এই মুহূর্ত থেকে অশেষ ধন্যবাদ জানাবো। তুমি আরো এগিয়ে যাও, পড়াশোনায় তুমি আরো এগিয়ে যাও। তোমার সাথে যে ভাগ হয়েছে, আমি আশা করবো উনি তোমাকে যেভাবে সাহায্য করছে আরো উনি তোমাকে সাহায্য করে দেবে। আর যদি কোনো সময় কোনো সাহায্য যদি মনে করো যে অন্য কারো প্রয়োজন পড়বে, তাহলে আমরাও আছি, আমরা যে কোনো সাহায্যে আমরা হাত বাড়াই। আমি শিক্ষার ব্যাপারে আমরা একদম মানে যে কেউ যদি কোনো সাহায্য আমরা করতে চাই, আমরা সাহায্য করব যেভাবে হোক। তো আমি আশা করবো তোমার উজ্জ্বল ভবিষ্যৎ, তুমি ভবিষ্যতে একজন IAS অফিসার, যেটা অভিজিৎ বললো যে ওকে আমরা ডিএম রাজু সাহায্য বললে ওকে ডিএম দেখতে চাই। আমিও তোমাকে বলবো যে তুমি IPS না, তুমি একজন IAS অফিসার হয়ে তুমি ডিএম বা ওই ধরনের লোকদেরকে চাকরিতে অবশ্যই তুমি থাকতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নতমস্তকে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের অমূল্য সময় দেওয়ার জন্য। আমরা সমগ্র গ্রামীণ পাঠাগার আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞ। ধন্যবাদ। খুব সমৃদ্ধ